সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে সুস্থ আছো এবং সেই সঙ্গে অবশ্যই ঘরে অবস্থান করছো। মহামারীর এই যে সংকট, এই সংকটে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের দিক নির্দেশনায় চট্টগ্রাম কলেজ বাংলা বিভাগের সার্বিক তত্ত্বাবধানে অনলাইন ক্লাসে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি মহিবুল্লাহ, প্রভাষক, বাংলা বিভাগ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতেই পারছো যে আমরা আজকে বাংলা প্রথম পত্রের একটি নাট্যাংশ নিয়ে আলোচনা করব। এটা তোমাদের পদ্য অংশে আছে। আমরা সেই বিষয়টি দেখানোর চেষ্টা করছি যে আমাদের যে আজকের আলোচ্য বিষয় বাংলা প্রথম পত্রের একটি নাটকের অংশ অথবা নাটকের প্রস্তাবনা অংশ, নুরুল দিনের কথা মনে পড়ে যায়, এবং এটি লিখেছেন সৈয়দ শামসুল হক, সব্যচাষী লেখক সৈয়দ শামসুল হক। এবং আজকের এই যে নাট্যাংশের যে প্রস্তাবনাটি, সেটি নিয়েই মূলত আজকের আমাদের এই আয়োজন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সৈয়দ শামসুল হকের এই যে নাট্যাংশটি দেখতে পাচ্ছি, সেই নাট্যাংশের উৎসটা একটু আমরা লিখে রাখার চেষ্টা করি। এটা হচ্ছে নুরুল দিনের সারা জীবন। নুরুল দিনের সারা জীবন। এবং তোমাদেরকে বলে রাখতে চাই, এটি একটি কাব্য নাটক, এটা কোনো কবিতা নয়, কাব্য নাটক। এবং সেই কাব্য নাটকের আমি তোমাদের একটু দেখাই প্রিয় শিক্ষার্থীরা। নুরুল দিনের সারা জীবন এটি একটি কাব্য নাটক, সৈয়দ শামসুল হকের বিখ্যাত, এবং এটারই একটি অংশ যেটাকে আমরা ভূমিকা অংশ বলছি বা প্রস্তাবনা অংশ বলছি। সেই প্রস্তাবনা অংশই হচ্ছে তোমাদের পদ্যের পাঠ্য। তাহলে আমরা নুরুল দিনের কথা মনে পড়ে যায় সম্পর্কে বিশ্লেষণ করার আগে সৈয়দ শামসুল হকের সম্পর্কে একটু বিষয় বলবো, এবং তারও আগে আমরা একটু বলার চেষ্টা করছি যে আমাদের আসলে শিকন ফলটা একটু বলি, যে আমরা এই বিষয়টি পড়ার কারণে আমরা কবির জীবন এবং কীর্তি সম্পর্কে জানতে পারবো, এবং আমরা এই যে নাটকের প্রস্তাবনা অংশটি, নাট্যাংশটি, সেটি আমরা আবৃত্তি করতে পারবো, যেহেতু এটার পদ্য অংশ। আমরা সামন্তবাদী শ্রেণীর স্বার্থপরতার বিষয়টির সঙ্গে সঙ্গে ব্রিটিশ শাসনের, অপশাসনের যে বিষয়টি রয়েছে সেটি সম্পর্কে আমরা ধারণা পাবো, এবং যেটি আমাদের সবচেয়ে মূল চরিত্র, অর্থাৎ এই নাট্যাংশের প্রস্তাবনা অংশের মূল চরিত্র নুরুল দিন, এই নুরুল দিন সম্পর্কে, ঐতিহাসিক এই চরিত্র সম্পর্কে আমরা জানতে পারবো, তার বিদ্রোহী সত্তা সম্পর্কে, তার নেতৃত্ব গুণ সম্পর্কে, এবং জানতে পারবো বাঙালির জাগরণ সম্পর্কে। এবং সেই সঙ্গে আমরা আরেকটা জিনিস এখানে পেয়েছি, সেটা হচ্ছে একটার সঙ্গে একটা মিশিয়ে দেওয়ার যে চেষ্টা এখানে করা হয়েছে। 1971 সনের মহান মুক্তিযুদ্ধের সময় 25 মার্চ কাল রাতে পাক হানাদার বাহিনীর নির্মম যে হত্যাযজ্ঞ, এবং সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের যে মৃত্যু, সেই বিষয়টি, এবং সেই সঙ্গে এদেশের মানুষ হওয়ার পরও, এদেশের আলো বাতাসে বেঁচে থাকার পরও এদেশীয় যে দালাল, যারা রাজাকার, আলবদর, আল শামস, তাদের যে বিশ্বাসঘাতকতা, সেই চরিত্রটা আমরা দেখতে পাবো। তো আমরা আগে সৈয়দ শামসুল হক সম্পর্কে একটু সাহিত্য সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করি প্রিয় শিক্ষার্থীরা। সৈয়দ শামসুল হক 1935 সনে জন্মগ্রহণ করেছেন কুড়িগ্রামে, এবং তিনি 2016 সালে মৃত্যুবরণ করেন। তো সৈয়দ শামসুল হক সম্পর্কে আসলে অনেক কথা বলতে হয়। প্রথম কথা হচ্ছে যে বাংলা সাহিত্যে মূলত আমরা 3 জন সাহিত্যিককে সব্যচাষী হিসেবে, লেখক হিসেবে বলতে পারি। তার মধ্যে যাকে নিয়ে কোনো প্রশ্ন নাই, তিনি হচ্ছেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, এরপরে বুদ্ধদেব বসু, এবং সর্বশেষ যিনি বাংলা সাহিত্যের সব্যচাষী তিনি হচ্ছেন সৈয়দ শামসুল হক। তাহলে তিনি একই সঙ্গে গীতিকার, তিনি গান লিখেছেন প্রচুর, এবং উনি পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যে, এবং তিনি সাংবাদিকতা করেছেন BBC বাংলায়। তো এটি ছিল সৈয়দ শামসুল হক সম্পর্কে ধারণা, এবং তার কাব্যগুণ বা কাব্যের যে মূল বিষয়টি গড়ে উঠেছে বা মানুষটি গড়ে উঠেছে, সে সম্পর্কে আমরা একটু বলার চেষ্টা করব। সেটি হচ্ছে তার লেখাগুলো অনেকটা নিরীক্ষা প্রিয়, আমরা যদি বলি নিরীক্ষা প্রিয়, এবং তিনি যখন লিখেন তখন মনস্তাত্ত্বিক বিশ্লেষণকে গুরুত্ব দেন অনেক বেশি, এবং তার লেখার মধ্যে মানুষের জটিল জীবন প্রবাহ উপস্থাপিত হয়েছে। এবং যেটি বললে এখানে আমরা অবশ্যই এটা বলতে পারি, এবং উনার মূল সাহিত্যের মূল বিষয় হচ্ছে এই দেশ, ভাষা, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, অর্থাৎ এই যে বিষয়গুলো রয়েছে, সেই প্রত্যেকটা বিষয়
হচ্ছে মূলত সৈয়দ শামসুল হকের সাহিত্যের মূল ভিত্তি। তিনি এগুলো নিয়েই মূলত সাহিত্য লিখেছেন। তো আমরা এরপরে যাব হচ্ছে যে তিনি কিছু কাব্যগ্রন্থের এখানে আমাদের যেগুলো উল্লেখ আছে, বিশেষ তোমাদের সহপাঠে তোমাদের সাহিত্য পাঠে, তো সাহিত্য পাঠের গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থগুলো আমরা একটু বলার চেষ্টা করি। যেটা সবচেয়ে বেশি বিখ্যাত হয়ে আছে পরাণের গহীন ভেতর, এরপরে হচ্ছে বৈশাখে রচিত পঙ্ক্তিমালা, প্রতিধ্বনিগণ, রজ্জুপথে চলেছি, এবং এরপরে আমরা কাব্যনাটক নিয়ে একটু বলতে চাই। কাব্যনাটক হচ্ছে যেটা বিখ্যাত কাব্যনাটক, সেটি হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায়, নুরুল দিনের সারা জীবন, যেটি আমাদের আজকের যে আলোচ্য বিষয় সে বিষয়েরই প্রস্তাবনা অংশ, এবং ঈর্ষা, এখানে এখন, গণনায়ক, এগুলো হচ্ছে তার বিখ্যাত কাব্যনাটক। এরপরে আমরা সৈয়দ শামসুল হকের যে সমস্ত পুরস্কার পেয়েছেন তিনি তার সাহিত্যের অবদানের জন্য, সেগুলো নিয়ে একটু বলতে চাই। সেটি হচ্ছে তিনি বিশেষভাবে 21 পদক পেয়েছেন বাংলাদেশের, বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন, আদমজী সাহিত্য পুরস্কার পেয়েছেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, এবং নাসিরউদ্দিন স্বর্ণপদক পেয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের যে বিষয়টি রয়েছে, অর্থাৎ আমাদের নাটকের যে প্রস্তাবনা অংশটি, সেই প্রস্তাবনা অংশের আমরা আবৃত্তি করতে চাচ্ছি। সেই বিষয়টি তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং পরে আমরা এটা নিয়ে বিশ্লেষণ করব। আমি এই বিষয়টি বিশ্লেষণ করব হচ্ছে দুইটাকে পাশাপাশি রেখে। আমি এই জন্য প্রথম দিকে আবৃত্তিটা করে ফেলি, তোমরা মনোযোগ দিয়ে সেটা শোনো, পরবর্তী সময় আমরা সেটা বিশ্লেষণের জায়গাটিকে দেখাবো। নীলক্ষা আকাশ নীল, হাজার হাজার তারা ওই নীলে অগণিত, আর নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ লুকালয় আছে 69,000। ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার, নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ, নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার, তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীল তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ। অতি অকস্মাৎ স্তব্ধতার দেহ ছিঁড়ে কোন ধ্বনি, কোন শব্দ, কিসের প্রপাত। গুল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন সকলে, আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে। অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরজায়, এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুল দিনের কথা মনে পড়ে যায়। কাল ঘুম যখন বাংলায়, তার দীর্ঘ দেহনি আবার নুরুল দিন দেখা দেয় মরা আঙিনায়। নুরুল দিনের বাড়ি রংপুরে যে ছিল, রংপুরে নুরুল দিন একদিন ডাক দিয়েছিল 1189 সনে। আবার বাংলার বুঝি পড়ে যায় মনে, নুরুল দিনের কথা মনে পড়ে যায়। যখন শুকুন নেমে আসে সোনার বাংলায়, নুরুল দিনের কথা মনে পড়ে যায়। যখন আমার দেশ ছেয়ে যায় দালালেরই আলখাল্লায়, নুরুল দিনের কথা মনে পড়ে যায়। যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়, নুরুল দিনের কথা মনে পড়ে যায়। যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়, নুরুল দিনের কথা মনে পড়ে যায়। যখনই আমার দেশে আমার দেহ থেকে রক্ত ঝরে যায়, ইতিহাসে প্রতিটি পৃষ্ঠায় আসুন আসুন তবে আজ প্রশস্ত প্রান্তরে, যখন স্মৃতির দোদ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে, তখন খেয়ে থাকে ঘুমে, খেয়ে থাকে ভেতরে, কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে। সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে, নুরুল দিনের কথা যেন সারা দেশে পাহাড়ি ডলের মতো নেমে এসে সমস্ত ভাষায়। অবাগা মানুষ যেন জেগে উঠে আবার এই আশায়, যে আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায়, আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক, জাগো বাহে কুন্টে সবাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, এইবারে আমরা আমাদের যে নাট্যাংশটি রয়েছে, নাটকের প্রস্তাবনা অংশ, সেটি নিয়ে আলোচনা শুরু করতে চাই। তো আমরা আগে প্রথম দিকে এই কবিতার দুইটা বিষয়কে খুব তোমাদের সামনে উপস্থাপন করতে চাই, যে দুইটা বিষয় সমন্বয়ের মাধ্যমে তোমাদের এই নাট্যাংশটি বুঝতে অনেক বেশি সুবিধা হবে। আমি তোমাদের একটু বলতে চাই যে আমাদের যে
চরিত্রটি রয়েছে নুরুল দিনের কথা মনে পড়ে যায়। এই নুরুল দিন আসলে ওনার আসল নাম ছিল নুরুদ্দিন। তো নুরুদ্দিন এই নামটি এই যে একটা সুরের যে ব্যঞ্জনার জায়গা, সেই ব্যঞ্জনার জায়গার জন্য কিন্তু আমাদের কবি কিন্তু সৈয়দ শামসুল হক নাটকের মধ্যে সেটাকে বলেছেন নুরুল দিন। তাহলে নুরুল দিনের মধ্যে একটা দীর্ঘ একটা প্রতিবাদ, দীর্ঘ একটা ঐতিহাসিক একটা ভিত্তি রয়েছে। সেটা কিভাবে সেটা আমরা বলি। তাহলে আমরা প্রথম দিকে বলি যে এই কবিতাটি মূলত এটি চেতনার কবিতা, একটি জাগরণের কবিতা, বাঙালি জাগরণের কবিতা। আমরা বাঙালি সমাজ দীর্ঘদিন যাবৎ বিভিন্ন শাসক গোষ্ঠীর দ্বারা আক্রান্ত হয়েছে, শোষিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে। এই যে নিষ্পেষণের ফলে আমাদের এই সময়গুলোর মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন বীরদের, গণনায়কদের, ঐতিহাসিক সাহসী বীর যোদ্ধাদের আগমন ঘটেছে। ঠিক তেমনি একজন চরিত্র হচ্ছে নুরুল দিন। তো নুরুল দিন ওনার বাড়ি ছিল রংপুরে এবং 1189 সনের ঘটনা। তখন নুরুল দিন একজন কৃষক নেতা এবং কৃষকদেরকে কিভাবে একত্রিত করতে হয় সেই নেতৃত্ব গুণ নুরুল দিনের ছিল। এবং নুরুল দিনের ডাকে হাজার হাজার কৃষক এক হয়েছিল। কেন এক হয়েছিল? কারণ আমরা যে সময়টা দেখতে পাচ্ছি, সে প্রিয় শিক্ষার্থীরা, সেই সময়টাকে যদি আমরা একটু বলি তাহলে দেখা যায় যে এটি হচ্ছে 1782 সন। 1782 সন। এই 1782 সন আসলে কাদের সময়? তাহলে ব্রিটিশদের অপশাসন চলছে তখন। তারা আমাদেরকে বাধ্য করছে নীল চাষ করতে, তারা আমাদেরকে বাধ্য করছে অতিরিক্ত খাজনা আদায় করতে। তাহলে নুরুল দিন এই যে নীল চাষ করতে বাধ্য করা এবং সেই সঙ্গে খাজনা, অতিরিক্ত খাজনা আদায় করার ফলে সাধারণ কৃষকদের উপর যে নিষ্পেষণ, সেই নিষ্পেষণের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হয়েছিল নুরুল দিন। এবং নুরুল দিন পরবর্তী সময়ে যখন এই যে নুরুল দিনের সাহস এবং যে ক্ষোভ, এই ক্ষোভটা পড়েছে কাদের উপরে? ব্রিটিশ শাসন এবং তার সঙ্গে হচ্ছে সামন্তবাদী শ্রেণী। সামন্তবাদী কারা? যারা এদেশের ভূস্বামী, যারা জমিদার, যারা ব্রিটিশদের পদলেহন করে এদেশের সাধারণ কৃষকদেরকে বিভিন্ন সময়ে নিষ্পেষণ করেছে, অতিরিক্ত খাজনা আদায় করেছে। তাহলে নুরুল দিনের এই যে বীরত্ব, এই যে নুরুল দিনের সাহস এবং ক্ষোভ, সেটি কবি চেতনার ধারাবাহিকতায় যখন আমাদের একটা সংকট চলছে, আমাদের মুক্তি সংগ্রামের সময় আমাদের এই বাংলাদেশ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। 1971 সনের 25/5 কাল রাতে যখন বাংলা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে, সেই সময় একজন নতুন নেতার, বিশেষভাবে এই যে নুরুল দিনের মতন একজন নেতার, অর্থাৎ নুরুল দিনকেই মূলত এই 71 সনে বাঙালিকে ঐক্যবদ্ধ করে সবাইকে নিয়ে পাক বাহিনী এবং তাদের এদেশীয় দূষর যারা রাজাকার আলবদর আল শামস, তাদের বিরুদ্ধে এক করে প্রতিবাদ করে সমস্ত শোষণকে ধ্বংস করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তাহলে আমরা কবিতায় যাওয়ার আগে তোমাদেরকে আবারও বলার চেষ্টা করছি যে আসলে এটি চেতনার কবিতা, জাগরণের কবিতা। এবং নুরুল দিনরা কিন্তু শুধু এক সময়ের জন্য নয়, নুরুল দিনরা যখনই কোনো সংকট আসে, যখনই কোনো দেশ, কোনো জাতি, কোনো সম্প্রদায়, কোনো গোষ্ঠী বিভিন্নভাবে শোষিত হয়, নির্যাতিত হয়, তখন এ সমস্ত গণনায়কের আবির্ভাব ঘটে। নতুন প্রত্যয়ে তারা সেই সমস্ত শোষিত নিষ্পেষিত মানুষকে একসাথে করে তাদের মধ্যে জাগরণ ঘটিয়ে তারা শোষণকারীর বিরুদ্ধে, অপশাসনের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলে। তাহলে আমরা কবিতায় যাব, সেই কবিতায় গিয়েই আমরা আমাদের এই পাঠ বিশ্লেষণটা করার চেষ্টা করব। তাহলে আমরা দেখি প্রথম দিকে বলছেন নীলক্কা আকাশ নীল। তাহলে একটা শব্দ আছে প্রিয় শিক্ষার্থীর, নীলক্কা। নীলক্কা মানে হচ্ছে নীল আকাশকে বা নীল আকাশের চেয়ে অতিক্রমী, অর্থাৎ নীল আকাশ অতিক্রমী, আকাশ নীল, হাজার হাজার তারা ওই নীল অগণিত। তাহলে আমাদের বাংলাদেশের, আমরা যদি বলি এটা বাংলাদেশ, তাহলে বাংলাদেশের সৌন্দর্য আমরা যদি বলি, বিশেষ রাতের সৌন্দর্য,
এক অপরূপ রূপময় প্রকৃতি আমাদের এই বাংলার প্রকৃতি, এত সুন্দর পৃথিবীর মধ্যে আর কোথাও নয়। আমরা এটি জানি, ধনধান্যে পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। সে স্বপ্ন নিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা, সে হচ্ছে আমাদের এই বাংলাদেশ। সুতরাং এই বাংলাদেশের যে রূপ প্রকৃতি আমরা যদি বলি, তাহলে এই আমাদের নীল আকাশে হাজার হাজার তারার মধ্যে এই যে জ্যোৎস্নার মাধ্যমেই আমরা এরকম একটা প্রকৃতির অপর সুন্দর অনুভব, একটা চিত্র আমাদের এই বাংলার মধ্যে আছে। আর নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ, আমাদের এগুলো নিয়ে আমাদের এই বাংলাদেশ। আমাদের গ্রাম আছে, আমাদের গঞ্জ আছে, আমাদের জনপদ আছে। এবং লোকালয় বলতে গ্রামের সংখ্যা বলা হচ্ছে, প্রায় গ্রামের সংখ্যা 69,000। কত হাজার? 69,000। এখন আমরা জানি যে প্রায় 86-87 গ্রাম আমাদের আছে, সে সময় বলা হচ্ছে যে 69,000। ধবল দুধের মতো জ্যোৎস্না তার, ঢালিতে চাঁদ পূর্ণিমার। আমাদের এই নীল আকাশের, আমাদের যখন রাতের দৃশ্যটা আমরা একটু কল্পনা করি, তাহলে দেখব সেখানে যে জ্যোৎস্না আছে, সেই জ্যোৎস্না ধবল দুধের মতন শুভ্র সুন্দর, এবং পূর্ণিমার চাঁদ আমাদের এই বাংলার প্রকৃতিকে আরো বেশি সৌন্দর্যমণ্ডিত করে। এই একটু পরেই কিন্তু আমরা দেখব যে এইটার পরেই বলছে কবি, নষ্ট ক্ষেত নষ্ট মাঠ, নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার। তাহলে সঙ্গে সঙ্গে আমরা এটাও পাচ্ছি, এত সুন্দর অপরূপ রূপময় একটা প্রকৃতির বাংলাদেশের মধ্যে আসলে বিদেশি শাসকদের দ্বারা অত্যাচার নির্যাতনের ফলে এই বাংলার জনপদ, এই বাংলার মাঠ ঘাট, এই বাংলার সোনার ফসল, এই বাংলার পুরো লোকালয় ধ্বংস হয়ে যায় তাদের শোষণের ফলে, তাদের অপশাসনের ফলে। তখন কবি বলছেন, তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলে তীব্র শীষ দিয়ে তো বড় চাঁদ। যখন একটা সংকটময় মুহূর্ত, প্রিয় শিক্ষার্থীরা দেখো তোমরা, যখন একটা সংকটময় মুহূর্ত, তখন কিন্তু আমরা দেখব যে একটা বড় চাঁদ স্পষ্টতার কোনো একটা বিষয় নিয়ে, একটা স্বপ্নের, একটা জাগরণের বিষয় নিয়ে একটি বড় চাঁদ আমাদের সামনে সম্মুখীন হয়। তাহলে এখানে আমরা বলতে পারি যে একটা নতুন সম্ভাবনার ধার উন্মোচিত হওয়ার একটি সম্ভাবনার ধার একটি পূর্ণিমা বড় চাঁদের সঙ্গে তুলনা করার চেষ্টা করা হচ্ছে, এবং বলছে অতি অকস্মাৎ স্তব্ধতার দেহ ছিঁড়ে কোন ধ্বনি, কোন শব্দ, কিসের প্রপাত। তাহলে আমরা একটু বলি, প্রপাত মানে হচ্ছে জলপ্রপাত, প্রপাত মানে হচ্ছে জলপ্রপাত বা ঝর্ণাধারা। তাহলে জলপ্রপাত বা ঝর্ণাধারা, তাহলে যখন এই কোনো পাহাড় থেকে যখন জল গড়িয়ে পড়ে, তখন এখানে কি শুধু একটা জল পড়ে? না, অনেকগুলো জল একসঙ্গে পড়ে। তাহলে অনেকগুলো জল একসঙ্গে পড়া মানে হচ্ছে যে আসলে এখানে অনেক মানুষের জাগরণের একটি ভিত্তিটিকে দেখানো হয়েছে। যে তখন বলছে, কবি বলছেন, গুল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন সকলে। তাহলে সবাই একসঙ্গে বসা মানে তার মানে হচ্ছে ঐক্যবদ্ধতা। তাহলে এই যে এই অপশাসন যখন হচ্ছে, তখন সবার একটা একতা দরকার, একতা। তাহলে একতা হয়ে, ঘন কেন? কারণ নিবিষ্ট হয়ে একের সঙ্গে একে বুক মিলিয়ে, কাঁধ মিলিয়ে তারা কি করবে? নতুনভাবে এই যে অপশাসন চলছে সাম্রাজ্যবাদী শক্তির, ব্রিটিশ শাসনের এবং তাদের সামন্তবাদী শ্রেণীর, তাদের বিরুদ্ধে সবাই কি হবে? এক হবে। আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে। এবং সেখানে একটি আহ্বান জানানো হচ্ছে যে আজকে সবাই একসঙ্গে বসুন। তাহলে নুরুল দিন সবাইকে একসঙ্গে নিয়েই মূলত প্রতিবাদ করতে চাচ্ছেন ব্রিটিশ শাসন এবং তাদের এদেশি দূষরদের বিরুদ্ধে। তখন বলছে এভাবে, এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরজায়। এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুল দিনের কথা মনে পড়ে যায়। অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরজায়। তার মানে হচ্ছে, অতীত মানে হচ্ছে এখানে যে আমাদের আগের সময়ে যে শোষণ নির্যাতন হয়েছে, সেই শোষণ নির্যাতনের বিরুদ্ধে যখন প্রতিবাদী
একটা গণনায়কের আবির্ভাব হয়েছে, ঐতিহাসিক চরিত্রের আবির্ভাব হয়েছে, তখন সেই যে প্রতিবাদী মানসিকতা সেটি আবারও বাঙালির এই যে দুরবস্থা পড়েছে বা একটা বন্ধ আবদ্ধ শৃঙ্খলা আবদ্ধ পাক শাসনের, সেখানে তখন সেই অপশাসনের বা সেই শৃঙ্খলের মধ্য থেকে আমাদের এই যে অতীত বিদ্রোহী যে চেতনা, জাগরণের যে চিন্তা, সেটি কিন্তু আবার নতুনভাবে ধরা পড়েছে। এবং সেটা কিসের মাধ্যমে? নুরুল দিনের কথা মনে পড়ে যায়। তাহলে স্বচ্ছ পূর্ণিমায় আমরা নুরুল দিনের কথা আবারও স্মরণ করছি। কবি বলছেন কালঘুম যখন বাংলায়, আমরা একটু মনে রাখার চেষ্টা করি কালঘুম, এটা কালঘুম বলা হচ্ছে যে 1971 সনের মুক্তিযুদ্ধের সময়ে 25 মার্চ কালো রাতে নিরস্ত্র হাজার হাজার বাঙালির উপরে পাকিস্তানি শাসকরা যে হত্যাযজ্ঞ চালিয়েছিল, সেজন্য এই লাইনটি গুরুত্বপূর্ণ তোমাদের অনুধাবনের জন্য। কালঘুম বলতে কি বোঝানো হয়েছে? তখন বলছে তার দীর্ঘদেহ নিয়ে আবার নুরুল দিন দেখা দেয় মরা আঙিনায়। মরা আঙিনা শব্দটি মাথায় রাখবে। মরা আঙিনা মানে হচ্ছে মৃত্যুপুরী, অর্থাৎ বাংলা দেশ 1971 সনের মুক্তিযুদ্ধের সময় 25 মার্চ কাল রাতে যখন এদেশের মানুষকে হত্যা করা হয়েছে, তখন সেটি একটা মৃত্যুপুরী হয়ে গেছে, যেন একটা মৃতের শহর, হাজার হাজার লাশের মিছিল সেখানে। এবং সেই সময় দীর্ঘদেহ মানে হচ্ছে বলিষ্ঠ কণ্ঠে আবার যেন নুরুল দিন এই মরা আঙিনায় আবির্ভূত হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এরপর নুরুল দিনের চরিত্র আবারও আমি আগে বলেছি সেটি চলে আসছে। নুরুল দিনের বাড়ি রংপুরে যে ছিল, রংপুরে নুরুল দিন একদিন ডাক দিয়েছিল 1189 সনে। তাহলে 1189 মানে হচ্ছে 1782-83 সনে, যে রংপুর দিনাজপুর অঞ্চলে সাধারণ কৃষকদের উপরে নীলকররা যে শোষণ নির্যাতন চালিয়েছে, সেই শোষণ নির্যাতনই কারণে যখন মানুষ দিশেহারা, কৃষকরা দিশেহারা, তখন নুরুল দিন সেখানে বলিষ্ঠ হাতে ব্রিটিশদের বিরুদ্ধে এবং তাদের এদেশীয় দূষরদের বিরুদ্ধে প্রতিবাদের প্রতিধ্বনি তুলেছিল। যখন এই নুরুল দিন আবারও আসছে, তখন দেখা যায় আবার বাংলার বুঝি পড়ে যায় মনে, নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে সোনার বাংলায়। তাহলে আমরা আরেকটা লাইন পাচ্ছি, এটা ইম্পর্টেন্ট একটা লাইন, শকুন নেমে আসে এই সোনার বাংলায়। তাহলে শকুন হলো পাক বাহিনী। যখন 1971 সনের মুক্তিযুদ্ধের সময় নিরীহ বাঙালির উপরে, এই দেশের উপরে এই পাকিস্তানি পাক বাহিনী হাজার হাজার মানুষকে শকুনের মতন করে ছিঁড়ে খাচ্ছে, সেই সময় আবারও যেন নুরুল দিনের কথা আমরা স্মরণ করছি। আবার নুরুল দিনকে আবারও আমাদের এই দুঃসময়ে সঙ্গী হিসেবে পেতে যাচ্ছি। তাহলে নুরুল দিন আবারও ফেরত আসবে যখন শকুনরা অর্থাৎ পাক বাহিনীরা কি করবে, আমাদের এই দেশের উপরে যে নির্যাতন হত্যাযজ্ঞ চালিয়েছে, তখন সেই সময় যখন আমার দেশ চেয়ে যায় দালালের আলখাল্লায়। পুরো বাংলাদেশ একটা আবরণ দিয়ে ডেকে রেখেছে কারা? দালালরা। তাহলে দালাল, এটাও ইম্পর্টেন্ট একটা লাইন, আমরা একটু বলি দালালের আলখাল্লা, দালালের আলখাল্লা। তাহলে দালালের আলখাল্লা কারা? যারা এদেশের বাতাসে, এদেশের আলোতে বড় হয়েছে, বাংলাদেশের স্বাভাবিক যে গতি প্রকৃতি সৌন্দর্য, সেটিকে নষ্ট করার জন্য যারা প্রতি মুহূর্তে পাক বাহিনীকে শাসন করেছে, রাজাকার, আল বদর, আল শামস, এ সমস্ত বিশ্বাসঘাতকরা এদেশের এ সৌন্দর্য, এদেশের যে স্বাভাবিক গতি প্রকৃতি, সেটাকে যেন একেবারে কি করেছে, আবরণ দিয়ে ঢেকে দিয়েছে, শৃঙ্খলার মধ্যে ঢেকে দিয়েছে। নুরুল দিনের কথা মনে পড়ে যায় এবং ওই সময়ও কবি নুরুল দিনের প্রত্যাশা করছেন যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়। তাহলে স্বপ্ন কি? স্বপ্ন হচ্ছে সোনার বাংলাদেশ। তাহলে স্বপ্ন আমরা দেখি যে এমন একটি আমরা বাংলাদেশ পাবো, যে বাংলাদেশে মানুষ তাদের স্বাধীনতা, তাদের স্বাভাবিক জীবন প্রকৃতি, তাদের জীবন জীবিকা খুব সুন্দরভাবে নির্বিবাদে চলবে, সেখানে কোনো শোষণ চলবে না, সেখানে কোনো অপশাসন চলবে না। তাহলে স্বপ্নটা লুট হয়ে যায়। 1971 সালে মুক্তিযুদ্ধে কবি এ কথাটি বলছেন। এবং যখন স্বপ্ন লুট হয়ে যায়, নুরুল দিনের কথা মনে পড়ে যায়। তাহলে নুরুল দিন আবারও কি করছে, আমাদের সামনে হাজির হচ্ছে। যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়, গুরুত্বপূর্ণ লাইন, কণ্ঠ বাজেয়াপ্ত। তাহলে মনে রেখো যে কণ্ঠ বাজেয়াপ্ত আমাদের 1971 সনে শুধু নয়, আমরা যদি বলি ব্রিটিশ শাসন থেকে শুরু করে পাক বাহিনীরা পর্যন্ত
আমাদেরকে বাক রুদ্ধ করে রাখার চেষ্টা করেছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো যে আমাদের এই যে স্বাভাবিক আমরা কথা বলতে পারি, আমরা প্রতিবাদ করতে পারি, সেটা কিন্তু আমরা করতে পারছি না, এবং আমাদের কণ্ঠকে তারা বাকরুদ্ধ করে রেখেছে, আমাদের কণ্ঠে চেপে ধরেছে, টুটি চেপে ধরেছে আমাদের, সেই জন্য আমরা কথা বলতে পারছি না। সেজন্য কবি বলছেন, এই যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়, নুরুল দিনের কথা মনে পড়ে যায়। যখন আমারই দেশে আমার দেহ থেকে রক্ত ঝরে যায়, ইতিহাসে প্রতিটি পৃষ্ঠায়। এই লাইনটি আমি তোমাদের একটু বিশ্লেষণ করার চেষ্টা করি প্রিয় শিক্ষার্থী। ইতিহাস, এই যে আমাদের ইতিহাসের ধারাবাহিকতা, তাহলে একেবারে যদি আমরা বলি প্রথম থেকে সেই আর্য অনার্যের জায়গা থেকে যদি শুরু করি, তাহলে যুগে যুগে বাঙালিরা পরাধীনতার আরগোলে আবদ্ধ ছিল, বাঙালিরা শোষিত হয়েছে, বাঙালিরা নির্যাতিত হয়েছে, বাঙালিরা ব্রিটিশ শাসনের দ্বারা নির্যাতিত হয়েছে, এবং সর্বশেষ 1971 সনের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর দ্বারা নির্মম নির্যাতিত হয়েছে। অথচ আমার দেশে এসে তারা আমার উপর কি কবরদারি করছে, আমার দেশে এসে আমার উপর নির্যাতন চালাচ্ছে। আমরা বিশ্বের মধ্যে একটু তাকালে দেখতে পাই যে অনেক জায়গা রয়েছে যে সাম্রাজ্যবাদী শক্তিগুলো তারা সেই দেশগুলোকে তাদের আধিপত্যবাদ দিয়ে তাদের শোষণ করছে, তাদের স্বাভাবিক কথাবার্তা বলতে দিচ্ছে না। দেশ স্বাধীন, কিন্তু দেশের মানুষ স্বাধীন নয়। দেশের মানুষ তাদের স্বাভাবিক যে জীবন গতি প্রকৃতি, তারা সেই কাজগুলো করতে পারছে না, তাদেরকে একটা শৃঙ্খলের মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীতে অনেকগুলো দেশ এরকম আধিপত্যবাদের দ্বারা কি হয়েছে, নির্মম নির্যাতন শোষণের শিকার হচ্ছে। তাহলে এখানে কবি বলার চেষ্টা করছেন যে আমার দেশে আমাকে এসে তারা কি করছে, নির্যাতন করছে, শোষণ করছে, আমাকে হত্যা করছে। আসুন আসুন তবে আজ এ প্রশস্ত প্রান্তরে। তাহলে প্রশস্ত প্রান্তর কেন? কারণ খোলা মাঠের মধ্যে, বিশাল প্রান্তরের মধ্যে অনেকগুলো মানুষের একসঙ্গে আসা সুযোগ হয় যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে। তাহলে স্মৃতির দুধ কোনটা? আমরা বলেছি যে সময়গুলো, যে বীরত্বের কাহিনীগুলো আমাদেরকে প্রতি মুহূর্তে উদ্বেলিত করে, যে বীরত্বগুলো, যে সাহসের বিষয়গুলো আমাদেরকে প্রতি মুহূর্তে অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদী করতে উদ্বুদ্ধ করে, সেই বিষয়টা এখানে বলার চেষ্টা করছে যে এটা বলছে স্মৃতির দুধ। স্মৃতির দুধটা তাহলে কি? আমাদের বীরত্বের সে কাহিনী জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে। অর্থাৎ যখন একটা সুন্দর প্রকৃতির মধ্যে রাতের বেলা জ্যোৎস্নার মাধ্যমে যেভাবে, অর্থাৎ একেবারে শুভ্রতার সঙ্গে উজ্জ্বলভাবে সেটি আমাদের কাছে ধরা দেয়, তখন কে থাকে ঘুমে? অর্থাৎ যখন আমাদের সেই বীরত্বের কাহিনীটা আমাদের সামনে চলে আসে, আমাদের সাহসী প্রতিবাদী মানুষকে আমাদের সামনে চলে আসে, তখন কিন্তু আমরা দেখি যে আর কেউ ঘুমের মধ্যে থাকে না, তখন কেউ ভেতরে আবদ্ধ থাকে না, সবাই একা বসে ভয়ে ভয়ে বাকরুদ্ধ হয়ে অশ্রুপাত করে না। তখন দেখা যায় সমস্ত নদীর অশ্রু অবশ্যই ব্রহ্মপুত্রে মেশে। অর্থাৎ প্রতিবাদের, কষ্টের, বেদনার সবগুলো অশ্রু একসঙ্গে মিশে প্রতিবাদী হয়ে যায়। এবং ব্রহ্মপুত্র মানে হচ্ছে এখানে বিশাল অর্থে, অর্থাৎ অনেকগুলো মানুষের দুঃখ কষ্ট বেদনা একসঙ্গে মিশে প্রতিবাদের ভাষা হিসেবে সামনে হাজির হচ্ছে। নুরুল দিনের কথা যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে আসে সমস্ত ভাষায়। তাহলে 1971 সালে মুক্তিযুদ্ধের সময়ও যে নুরুল দিনের মতো একটা ঐতিহাসিক চরিত্র এসে যে সকল মানুষকে এক করে অন্যায় অবিচার সবগুলোকে খড়কুটোর মতন করে কি করবে? ভাসিয়ে নিয়ে যাবে। অবাগা মানুষ যেন জেগে উঠে এই আশায় যে এই যে নিষ্পেষিত মানুষগুলো আবার তাদের মধ্যে জাগরণ ঘটবে, তাদের চেতনা আবার অবারিত হবে যে নুরুল দিন এই বাংলায় আবার আসবে। এবং নুরুল দিন একদিন কাল পূর্ণিমায়, যখন একটা স্বচ্ছ পূর্ণিমা থাকবে, তখন এই বাংলার সাধারণ মানুষকে ডাক দিবে, জাগো বাহে কুন্টে সবাই। তাহলে এখানে একটি বাহে শব্দ রয়েছে, আমি তোমাদের একটু বলি যে বাহে মানে হচ্ছে বাপুহে, রংপুর দিনাজপুর অঞ্চলে। এবং আমরা অনেক সময় জানি যে বাহে মুলুক মানে হচ্ছে উত্তরবঙ্গ বোঝানো হয়, অর্থাৎ উত্তরবঙ্গের দিকে বাহে শব্দটা বাবাহে বা বাপুহে হিসেবে। কুন্টে মানে কোথায়? তাহলে কুন্টে সবাই, অর্থাৎ সকল সাধারণ মানুষকে নিয়ে আবারও নুরুল দিন একসঙ্গে এই যে
পাক বাহিনী এবং তাদের এদেশে দূষর যারা রয়েছে তাদের বিরুদ্ধে কি করবে? আন্দোলন করবে এবং সমস্ত শোষণ নির্যাতনকে খড়কুটোর মতন করে ভাসিয়ে এই সোনার বাংলাকে একটি সুন্দর রাষ্ট্রে পরিণত করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একবারে শেষের দিকে চলে এসেছি। আমি তোমাদেরকে আরও একটু শেষ করছি এই বলে যে নুরুল দিনের কথা মনে পড়ে যায়। এটি একটি চেতনার কবিতা, এটি একটি জাগরণের কবিতা। আমাদের নুরুল দিনের এই যে আত্মবিশ্বাসী চেতনা, যেখানে নুরুল দিনের সারা জীবনে বলা হয়েছে এভাবে একটি লাইন যে অযুত নুরুল দিন মরি যায়, নিজুত নুরুল দিন বাসি রয়। আমি লাইনটা আবার বলার চেষ্টা করছি, অযুত নুরুল দিন মরি যায়, নিজুত নুরুল দিন বাসি রয়। তাহলে নুরুল দিনরা হারিয়ে যাবার নয়, নুরুল দিনরা যুগে যুগে যখনই সংকট আসে তখনই নুরুল দিনরা উপস্থিত হয়। নুরুল দিনরা নেতৃত্বের মাধ্যমে এদেশের মানুষকে এক করে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী এবং কণ্ঠস্বরকে বলিষ্ঠ করে সকল শোষণের বিরুদ্ধে প্রতিবাদী করে তোলে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আবারও আহ্বান জানাবো যে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ঘরে অবস্থান করো। তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ।